বৃষ্টি শুরু হলো, তার মানে সে আমার কথা রেখেছে। যাক, এবার তাহলে বনের কৃষক পাখিরা বেশ ভালোভাবেই সবজি চাষ করতে পারবে। খাবার রান্না শেষ, যাই ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে নেই। বন্ধুরা, আমরা এতক্ষণ যাকে দেখলাম তার নাম মিনু বৃদ্ধা। মিনু বৃদ্ধা বনের এক কোণে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে একাকী বাস করে। মিনু বৃদ্ধা সামান্য একটু জাদুবিদ্যা জানে জন্য বনের সবাই তাকে অপছন্দ করে আর এড়িয়ে চলে। অথচ ওই বনেরই টুনির মেয়ে টুকি বৃদ্ধাকে অনেক ভালোবাসে আর পছন্দ করে। একদিন জেঠিমা, আমি এসেছি। তুমি কি করছো জেঠিমা? ওরে হতচ্ছাড়ি, তুই! তোকে না বলেছিলাম আমার কাছে আসবি না? তুই কেন বারণ শুনিস না আমার, হ্যাঁ? এখানে না আসলে আর তোমাকে না দেখলে যে আমার পেটের ভাত হজমই হয় না, তাই তো পেটের খাবার হজম করতে চলে আসি। এই দেখো জেঠিমা, আমি তোমার জন্য পাকা দুটো কলা এনেছি। উফ, তোকে নিয়ে আর পারি না। নিশ্চয়ই কলা দুটো তুই চুরি করে এনেছিস। তোকে কতবার বারণ করেছি এভাবে চুরি করে আমার জন্য জিনিস না আনতে। তোর বাপ মা যদি জানতে পারে যে তুই আমার জন্য এখানে আসিস, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। আর বনবাসী আমাকে একটুও পছন্দ করে না। ওরা যদি তোর বিষয়ে জানে, তাহলে তোকে বন ছাড়া করতে দুইবার ভাববে না। আরে জেঠিমা, এসব নিয়ে চিন্তা করো না তো, আমার কিছুই হবে না। জেঠিমা, বনে সবাই তোমাকে এড়িয়ে চলে, তোমাকে দানিয়ার অভিশপ্ত বুড়ি বলে। অথচ যখন তোমাকে দরকার পড়ে তখন সবাই তোমাকে কাজে লাগায়, কিন্তু কেউ তোমার প্রশংসা করে না। তুমি কিছু ওদের বলো না কেন জেঠিমা? আমি যতদিন বাঁচবো ততদিন বনবাসী আমার প্রশংসা না করলেও আমি ওদের উপকার করব, কারণ অন্যের উপকারের মধ্যেই যে আসল সুখ। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি বনবাসীদের কথা মতো বৃষ্টি চাইলে বৃষ্টি আর রোদ চাইলে রোদ কিভাবে আনতে পারো? আই মেয়ে আই, কতবার তোকে বলেছি এমন প্রশ্ন করবি না। আমি তোকে এসবের কোনো উত্তর দিতে পারবো না। পারবো না বললে তো চলবে না, আজ তোমাকে উত্তর দিতেই হবে। বলো, তোমার মাঝে কি রহস্য আছে? বলো, তুমি কি জাদুবিদ্যা জানো? জাদুবিদ্যা জানি না, তবে যে জাদুবিদ্যা জানে আমি তাকে চিনি। তাকে দিয়ে আমি এত সব কাজ করাই। কে সে? কাকে দিয়ে কাজ করাও? নাম কি তার? আমি আর তোর একটা প্রশ্নেরও উত্তর দিব না। যা তো যা, আমাকে আর বিরক্ত না করে এখান থেকে চলে যা। তোর জন্য আমি ঠিক মতো বিদ্যা আয়ত্ত করতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, চলে যাচ্ছি। কে তোমার কাজ করে যায় আমি তাকে খুঁজে বের করে ছাড়বো, এই বলেছিলাম। এই বলে টুকি সেখান থেকে চলে যায়। মিনু বৃদ্ধা টুকির চলে যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে, পাগলি একটা, কেন যে আমাকে এত ভালোবাসে সেটা ওই ভালো জানে। এই বলে মিনু বৃদ্ধা তার কাজে মন দেয়। এদিকে টুকি মিনু বৃদ্ধার কথা ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। টুকিকে দেখে তার মা টুনি বলতে থাকে, এই টুকি আয়, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, তোর বাবা কাজে যাওয়ার আগে কতবার তোকে ডাকলো, তুই সাড়া দিসনি কেন? না মানে মা, আসলে বুঝতে পেরেছি, তুই আবার ওই বুড়িমার বাড়িতে গিয়েছিলি। আজ আবার কি নিয়ে গিয়েছিলি শুনি? আসলে মা কিছুই নিয়ে যায়নি। মিথ্যে বলা শুরু করেছিস? ঘরে দুটো কলা নেই, ওই কলা দুটো কোথায় গেল? ক্ষমা করো মা, তুমি রাগ করো না। তুমি রাগ করবে তাই তোমাকে না জানিয়ে দিদিমার বয়স হয়েছে, একা একা একটা কুড়ে করে থাকি। দিদিমার জন্য আমার বড্ড মায়া হয়, না জানি কখন কোন বিপদ পরিমায় হয়ে যায়। তাই আমি রোজ একবার করে দিদিমাকে গিয়ে দেখে আসি। মারি, তোর মনে অনেক মায়া, এটা আমি জানি, কিন্তু ওই বুড়ি ভালো নয়। যে কোনো সময় তোর কোনো ক্ষতি করে দিতে পারে। আর তুই ওখানে যাস না, এটা তোর বাপ জানতে পারলে তোকে কঠোর শাস্তি দিবে। দিদিমা কারোর ক্ষতি করে না, দিদিমা অনেক ভালো। দিদিমা সবার উপকার করে। তোমরা যে কেন দিদিমাকে দোষারোপ করো সেটা আমি জানি না, আর বাবা হিসেবে কিছুই জানতে পারবে না। তুমি একদম চিন্তা করো না। এই মেয়ে যে আমার কোনো কথাই শোনে না। হে বিধাতা, তুমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দিও না। যাই, নদী থেকে একটু খাওয়ার পানি নিয়ে আসি। এই বলে টুনি নদীর দিকে চলতে থাকে।
এভাবেই কয়েকদিন কেটে যায়। অন্যদিকে বনের মোড়ল ঈগল তার মেয়ের জন্মদিন নিয়ে বেশ চিন্তিত হয়ে আছে। কি গো, এভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? আর বলো না গিন্নি, আজ বাদে কাল তো আমার মেয়ের জন্মদিন। একে তো বর্ষাকাল, তার উপর রোজ রোজ বৃষ্টি হচ্ছে। অনেক পাখিকে নিমন্ত্রণ করেছি, ইকরিমায়ের জন্মদিনের দিন যদি বৃষ্টি হয় তাহলে যে সব আয়োজন ভেসে যাবে। এইসব চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? ওই অভিশপ্ত ডাইনি বুড়ি আছে না, তুমি ওর কাছে গিয়ে ওকে বলে এসো ও যেন জাদুবিদ্যা করে আয়োজনের দিনে বৃষ্টি সরিয়ে একটু রোদের ব্যবস্থা করে। আহা, আমার মেয়ের শুভ কাজে ওই অভিশপ্ত বুড়ির নাম নিলে কেন? এখন যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়ে যায়? তা অবশ্য ঠিক, কিন্তু আমাদের যে ওই বুড়ির দরকার। শোনো, কথায় আছে না, অন্যের পা ধরি আর নিজের কাজ হাসিল করি। তাই বলি কি, তুমি গিয়ে ওই বুড়িকে বলে এসো। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে এক্ষুনি গিয়ে ওই বুড়িকে বলে আসি। এই বলে ঈগল তার বাড়ি থেকে সোজা মিনু বৃদ্ধার বাড়িতে চলে আসে আর মিনু বৃদ্ধাকে সব খুলে বলে। সব শুনে মিনু বৃদ্ধা বলে, আচ্ছা ঠিক আছে মোড়ল সাহেব, তোমার কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে নয়, বরং হতেই হবে। কাজ না হলে তোমাকে আর এই বনে রাখবো না। এমনিতেই তুমি বনের জন্য আর বনের পাখিদের জন্য বিপজ্জনক, বুঝেছো? যত সব কি দিনকাল এলো যে আমাকে এসব অভিশপ্ত পাখির কাছে আসতে হয়। এই বলে ঈগল আর দেরি না করে সেখান থেকে চলে যায়। ঈগলের চলে যাওয়ার দিকে মিনু বৃদ্ধা অসহায় হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে টুকি একটা গাছের আড়ালে লুকিয়ে মিনু আর ঈগলের সব কথা শুনে ফেলে আর বলতে থাকে, বাচ্চাত মোড়ল এসেছে জেঠিমার কাছে সাহায্য চাইতে। কোথায় জেঠিমাকে ধন্যবাদ জানাবে তা নয়, উল্টো আরো জেঠিমাকে বকা দিল। তবে যাই হোক, আজ জেঠিমার উপর আমার নজর রাখতে হবে। আজকে আমি সব রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। এই বলে টুকি মিনু বৃদ্ধার উপর নজর রাখতে থাকে। এদিকে মিনু বৃদ্ধা বলতে থাকে, মোড়লের মেয়ের জন্মদিনের তো আর বেশি দেরি নেই, সুদিন। আমাকে আর দেরি করা যাবে না, এক্ষুনি ওর কাছে যেতে হবে। আশেপাশে কেউ নেই, এই সুযোগে বনের গভীরে যাই। মিনু বৃদ্ধা দেরি না করে ওখান থেকে সোজা বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মিনু বৃদ্ধা বনের গভীরে থাকা একটি গোলাপি ঘরের সামনে চলে আসে। ডাইনি, ডাইনি, আমি কি ভিতরে প্রবেশ করব? হ্যাঁ, ভেতরে চলে আয়। বল, আজ কি কারণে এসেছিস এখানে? বনের মোড়লের মেয়ের জন্মদিন আগামী পরশুদিন সারা দিন বনে রোদের ব্যবস্থা করতে হবে, তাই তোমার কাছে এসেছি। ওই দিন তুমি বৃষ্টিকে আটকে রেখে রোদ দিবে। তুই আমাকে একটা বিপদ থেকে বাঁচিয়েছিস জন্য আমি তোর সব কথা মেনে চলি। তার মানে এই নয় যে তুই আমার দেয়া শর্ত ভঙ্গ করে এখানে একা না এসে সঙ্গে অন্য কাউকে নিয়ে আসবি। কি বলছো কি? আমি কাউকে সাথে আনিনি, আমি প্রতিবারের মতো সকলের চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছি। তাই কাউকে আনিসনি? তাহলে একে? আমি তোমার রহস্য জানার জন্য তোমার পিছু এখানে এসেছি। কেন এমনটা করলি? কেন নিজের বিপদ নিজে ডেকে আনলি? এই মেয়ের এত বড় সাহস! আমি এক্ষুনি একে বন্দি করে রাখবো। না ডাইনি, ওর কিছু করো না। তোমার যা করার তুমি আমার সাথে করো, ওর বদলে তুমি আমাকে বন্দি করো, তবুও ওকে ছেড়ে দাও। বেশ, ছেড়ে দিলাম, তবে তোকে বন্দি হতেই হবে। এই মেয়ে, যা যা এখান থেকে। ডাইনি টুকিকে গোলাপি ঘর থেকে বের করে দিয়ে মিনু বৃদ্ধাকে বন্দি করে। টুকি ভয়ে ওখান থেকে কিছুটা দূরে চলে আসে আর বলে, আমার জন্য জেঠিমা বন্দি হলো। আমি এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে আর জেঠিমাকে মুক্ত করার উপায় জেনে আসবো। এই বলে টুকি আর দেরি না করে সেখান থেকে সোজা একটা তান্ত্রিক বাবার কাছে চলে আসে আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক টুকিকে এক বোতল পবিত্র পানি দেয়। এই পানি ওই ডাইনির গায়ে ছিটিয়ে দিলেই ডাইনি ভৎস হয়ে যাবে আর তোর দিদিমা মুক্ত হবে। তান্ত্রিকের এই কথা শুনে টুকি আর দেরি না করে সেখান থেকে ডাইনির গোলাপি ঘরে চলে আসে আর পবিত্র পানি ডাইনির গায়ে ছিটিয়ে ডাইনিকে ধ্বংস করে মিনুকে মুক্ত করে। আমি পেরেছি, দিদিমাকে মুক্ত করতে পেরেছি।
হয়েছে দিদিমা, ডাইনি ধ্বংস হয়েছে। কেন ডাইনিকে ধ্বংস করলি কেন? এবার কে বনের পাখিদের সুবিধা মতো রোদের পরিবর্তে বৃষ্টি আর বৃষ্টির পরিবর্তে রোদ দিবে? দিদিমা, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। ডাইনি ধ্বংস হয়েছে, ভালো হয়েছে। এবার তুমি নিজের মতো জীবন যাপন করবে আর প্রকৃতিকে প্রকৃতির মতো চলতে দাও। তোমাকে রোদের বদলে বৃষ্টি আর বৃষ্টির বদলে রোদ নিয়ে ভাবতে হবে না। তুই অনেক ভালো রে, ডাইনিকে ধ্বংস করে এক প্রকার ভালোই করেছিস। ওই ডাইনি আমার জীবনটা জ্বালিয়ে খেয়েছে, আজ থেকে আমি সত্যি মুক্ত। দিদিমা, এই ঘরে অনেক সোনাদানা আছে, চলো সব সোনাদানাগুলো নিয়ে যাই। এই সোনাদানাগুলো আমরা গরিব পাখিদের মাঝে বিলিয়ে দিব আর তোমাকেও বনবাসীর কাছে ভালো প্রমাণ করব। আচ্ছা ঠিক আছে, চল। মিনু আর টুকি ডাইনির গোলাপি ঘরের সব সোনাদানা নিয়ে বনে চলে আসে আর সেই সোনাদানা বনের গরিবদের বিলিয়ে দেয়। সেই সাথে টুকি মিনুকে পুরো বনবাসীর কাছে ভালো প্রমাণ করে আর সবাই মিলে বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কি টোনা, তুমি আবার ডালি ছুরি নিয়ে কোথায় চলছো? ঘরে যে কোনো খাবার নেই, মেয়েটার চোখের দিকে আমি তাকাতে পারছি না। আমাকে দেখলেই মেয়েটা আমার খাবার যাচ্ছে। টুনি, কি করব বলো তো? এমন এক সময় যাচ্ছে কোথাও কোনো কাজও পাচ্ছি না। এখন আমাদের শেষ সম্বল লালি। লালিকে 3 বেলা ঠিক মতো খাবার দিলে ও আমাদের দুধ দিবে, আর দুধ দিলেই আমি আমাদের সংসার চালাতে পারবো। ঠিক বলেছো টোনা, যাও তুমি লালির জন্য ঘাস নিয়ে এসো। আজ থেকে আমরা খেয়ে না খেয়ে লালিকে খাওয়াবো। লালি যে এখন আমাদের একমাত্র ভরসা। এরপর টোনা লালির জন্য ঘাস তুলতে চলে যায় আর টুনি খাবার খুঁজতে বনে চলে যায়। টুনি পুরো বন খুঁজতে খুঁজতে একটা মাত্র পচা আপেল খুঁজে পায়। কি এটা তো একটা পচা আপেল। এতক্ষণ থেকে খাবার খুঁজে কিনা এই পচা আপেলটাই কপালে জুটলো। কিন্তু কি আর করার, আজ না হয় টোনা আর আমি না খেয়ে থাকবো। আমার মেয়েটাকে পচা আপেলের ভালো অংশটুকু কেটে খাওয়াবো। টুনি মনে মনে অনেক কষ্ট নিয়ে এসব বলতে থাকে। মা, ও মা, আমি আপেল খাচ্ছি, তোমরা খাবে না? না রে মা, তোর বাবার আমার খিদে নেই, তুই একাই খেয়ে নে মা। মারি, তোকে কি করে বলবো, এতটুকু আপেল যে তোর একারই হবে না। আমরা আর কি খাবো, আমাদের যেভাবেই থাকতে হবে রে মা। টনিরা এভাবেই খেয়ে না খেয়ে দিন কাটাতে থাকে আর যতই কষ্ট হোক না কেন লালির জন্য খাবার ঠিক নিয়ে আসে। অন্যদিকে কালু তার গাভীর দুধ বালতি বালতি বিক্রি করতে থাকে। এই দুধ নিয়ে যাও, দুধ, গাভীর টাটকা টাটকা দুধ, মাত্র 100 টাকা কেজি। দুধ নিয়ে যাও, দুধ। এই কি কালু দাদা, কালই তো তোমার কাছে 80 টাকা কেজি দুধ নিলাম, আজ আবার 100 টাকা কেন? দেখ সুখী, সব জিনিসের অনেক দাম বেড়েছে, গাভীকে খাওয়াতে অনেক টাকা চলে যায়। 100 টাকা দুধ নেব না তো কত টাকা নিব শুনি? তুই গাভীর দুধ নিলে নে, না নিলে এখান থেকে চলে যা, আমার কাস্টমারের অভাব নেই। না না কালু দাদা, আমার মেয়ে যে অনেক অসুস্থ, দুধ আমার নিতেই হবে, তুমি আমাকে 1 কেজি দুধ দাও। এরপর সুখী কালুর থেকে গাভীর দুধ নিয়ে সেখান থেকে চলে যায় আর কালু মনে মনে হাসতে থাকে। ওরে সুখী, আমি তো জানি তোরা সবাই আমার থেকে গাভীর দুধ নিবি, এছাড়া যে তোদের আর কোথাও থেকে দুধ কেনার উপায় নেই, তাই তো সুযোগের সদ্ব্যবহার করে চড়া দামে দুধ বিক্রি করে দিচ্ছি। ইস, কালু দাদা গাভীর দুধ বিক্রি করে কত টাকা উপার্জন করছে, আর আমাদের গাভী থাকা সত্ত্বেও কিনা 1 ফোঁটা দুধও পাচ্ছি না। আসলে আমাদের কপালটাই খারাপ। হে উপরওয়ালা, আমাদের সহায় হন, আমাদের যে কষ্ট আর ভালো লাগছে না। আম্মা, আম্মা। টনি, লালির নিশ্চয় অনেক খিদে পেয়েছে। ঘরে অল্প কিছু ঘাস আছে, আমি বরং সেগুলোই লালিকে খেতে দেই। দাঁড়াও টোনা, এই লালিকে খাবার দিয়ে কি লাভ? আমরা খেয়ে না খেয়ে এই লালিকে খাওয়াই, আর আমাদের দুধ না দিয়ে শুধু অন্নই ধ্বংস করে যাচ্ছে। এই লালির কোনো গাভী হওয়ার যোগ্যতাই নেই, যে কিনা সামান্য মালিককে সাহায্য করতে পারে না, তার খাবার চাওয়ার অধিকার নেই। চলো টোনা, তুমি ঘরে চলো।
মালকিন তো ঠিকই বলেছে, আমি দুধ দিতে পারি না, আমার খাবার চাওয়ারও অধিকার নেই। লালি দুঃখ পেয়ে একা একা পথ হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে লালি অনেক দূরে চলে যায়। হঠাৎ লালি দেখতে পায় এক অসুস্থ পরী পানি চাচ্ছে। পানি, আমাকে পানি দাও, পানি, আহ পানি। একে পড়ি, আমি তো গাভী, তোমাকে পানি দিয়ে সাহায্য করব কি করে? আমি তো পানি আনতেই পারবো না। গাভী, তুমি আমাকে তোমার দুধ দিয়ে সাহায্য করো, আমার যে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পড়ি, দুধ চেয়ে আমাকে লজ্জা দিও না। এরপর লালি পরীকে সব কথা খুলে বলে। মনের দুঃখে মালকিনের বাড়ি থেকে চলে এসেছে, আর তুমি আমার কাছে দুধ চাইছো? গাভী, তুমি চিন্তা করো না, তুমি এখন থেকে দুধ দিতে পারবে। পরীর কথা শুনে গাভী দুধ দেওয়ার চেষ্টা করে আর একা একা দুধ পরীর মুখে গিয়ে পড়ে। গাভীর দুধ খেয়ে পরীর তৃষ্ণা দূর হয়ে যায়। একে, এসব আমি কি দেখছি? এটা কি করে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। সব হয়েছে আমার চোখের জাদুতে। আসলে তৃষ্ণায় আমার পুরো শরীর অচল হয়ে পড়েছিল, তাই আমি নিজেই কিছু করতে পারছিলাম না। তোমাকে অনেক ধন্যবাদ গাভী, তুমি না এলে আমার কি যে হতো। সত্যি, তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তবে শোনো গাভী, তোমার যখনই আমার প্রয়োজন হবে আমাকে ডাকলেই আমি সর্বস্ব দিয়ে তোমাকে সাহায্য করব। পরে এসব বলে সেখান থেকে চলে যায় আর গাভী খুশি মনে বাড়িতে চলে যায় আর টুনিদের সব কথা খুলে বলে। লালি, তুই সত্যি বলছিস? তুই এখন থেকে দুধ দিতে পারবি? আমার যে কি খুশি লাগছে। টোনা, টোনা, কোথায় তুমি? তুমি তাড়াতাড়ি বালতি নিয়ে এসো, লালি আমাদের দুধ দিবে। এরপর টোনা বালতি নিয়ে আসে আর লালি এক বালতি দুধ দেয়। তারপর টোনা বালতি ভর্তি দুধ বনে বিক্রি করতে থাকে। এই দুধ নিয়ে যাও, দুধ একদম টাটকা দুধ, খুব ঘন গো, খুব ঘন, মাত্র 60 টাকা কেজি, মাত্র 60 টাকা কেজি। এই দুধ নিয়ে যাও, দুধ। অনেক অল্প টাকায় দুধের কেজি হওয়ায় সবাই টোনার থেকে দুধ কিনতে থাকে। মা, মা, দেখো দেখো, আমি এখন উঠতে পারি, কথাও বলতে পারি, আমি সুস্থ হয়ে গেছি। কি মা পারুন, তুই সুস্থ হয়ে গেছিস? হে সৃষ্টিকর্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ টোনার গাভীর দুধ খেয়ে আমার মেয়ে একদম সুস্থ হয়ে গেছে। আজীবনে সব পাখিদের টোনার গাভীর দুধের গুণগান বলতে হবে। এই দুধ নিয়ে যাও, দুধ, টাটকা টাটকা গাভীর দুধ। এই সুখী, তোমার থেকে গাভীর দুধ কিনে নে, তোকে আমি অর্ধেক দামেই দুধ দিয়ে দিব। কালু দাদা, তোমার গাভীর দুধ যা পাতলা, মনে হয় পানি মিশিয়েছো। আর তোমার থেকে চড়া দামে গাভীর দুধ কিনতে আমার বয়েই গেছে। টোনার গাভীর দুধ কত কারো, দামে কম, মানেও ভালো। আমরা সবাই তাই টোনার কাছে গাভীর দুধ কিনবো। তুমি আজ থেকে বয়কট। সুখী কালুর মুখের উপর কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় আর কালু রাগে গজগজ করতে থাকে। কি, এই সুখীর এত বড় সাহস আমাকে এই কথা শোনালো? সব হয়েছে ওই টোনাদের কারণে। আজ টোনার কারণে আমার দুধের ব্যবসায় লালবাতি জ্বলেছে। ওদের আমি ছাড়বো না, ছাড়বো না ওদের। মালকিন, আপনি নদীর পাড়ে আমাদের নিয়ে এলেন কেন? কি করব আমরা এখানে? ওরে লালি, জীবনে অনেক কষ্ট করেছি, এখন তোর কারণে সুখের মুখ দেখতে পারছি। জীবনকে তো উপভোগ করতে হবে নাকি? কষ্টের মাঝে বিনোদনেরও প্রয়োজন। আমরা একটু নৌকায় ঘুরে আসছি, তুই এখানে অপেক্ষা কর। তোতা দাদা, আমাদের একটু মাঝ নদীতে ঘুরে নিয়ে এসো না গো। আচ্ছা ঠিক আছে টুনি, তোরা নৌকায় উঠে পড়, তোদের আমি নিয়ে যাচ্ছি। টুনিদের নৌকায় উঠতে দেখে ফেলে কালু আর তখনই তার মাথায় শয়তানি বুদ্ধি আসে। দেখ তো তা, তোর ধনী হওয়ার একটা সুযোগ আছে। তুই যদি টুনিদের নদীতে ফেলে দিস, তোকে আমি ধনী বানিয়ে দিব। সত্যি বলছো কালু দাদা? তুমি আমাকে ধনী বানিয়ে দিবে? তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার নৌকা চলো, দুজনে মিলে ওদের নদীতে ফেলে দিব। কালুরা আড়ালে যখন এসে বলছিল তখন লালি সব শুনে ফেলে। লালি কিছু বলে ওঠার আগেই কালুরা নৌকা নিয়ে নদীর মাঝে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর কিছু দূর যেতেই তোতা আর কালু টোনাদের পানিতে ফেলে দেয়। আমরা পানিতে পড়ে গেলাম কি করে? কালু দাদা, তোতা দাদা, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। ওরে টুনি, তোদের বাঁচানোর জন্য তো তোদের আমরা পানিতে ফেলে দেয়নি। আমার সাথে দুধের ব্যবসার টক্কর দিতে এসেছিলি তাই না? এবার বোঝ মজা।
টুনিরা নিজেদের বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে আর লালি কোনো উপায় না পেয়ে পরীকে স্মরণ করে। পরে পরে আমারটাকে সাড়া দাও, আমার মালকিন রাজে বিপদে পড়েছে। লালির ডাকে পরি প্রকট হয় আর লালি পরীকে সব ঘটনা খুলে বলে। তুমি চিন্তা করো না গাভী, তোমার মালকিনদের আমি রক্ষা করছি। এরপর পরি জাদুর দণ্ড দিয়ে জাদু করে পানিতে কাগজের ঘর বানিয়ে দেয়। টুনি পাখি, তোমরা তাড়াতাড়ি পানির ওপরের কাগজের ঘরে চলে আসো, তোমাদের কিচ্ছু হবে না। পরীর কথায় টুনিরা পানির ওপর কাগজের ঘরে উঠে পড়ে আর তাদের জীবন বেঁচে যায়। শয়তান পরী, তুই কাজটা ভালো করলি না, তোদের আমি কাউকেই ছাড়বো না। চুপ কর বজ্জাত পাখি, তুই এতদিন বনে অনেক অন্যায় কাজ করেছিস, আজ সব শেষ হওয়ার পালা।